আমার সাথে ওই রাতে যেটা ঘটেছিল হুম। সেটা আমি কাউকে বলতে পারবো না। এখনো এখানে বলতে পারবো না। এত জঘন্য, এত বিশ্রী একটা ঘটনা ঘটেছিল। ওরা সকালবেলা যখন আমার রুমে আসে, বেডে হচ্ছে দেখতে পায়। আচ্ছা। আর এটা খুবই হাস্যকর ছিল তাদের জন্য কেন? যে না, মেয়ে ভার্জিন আছে। ও আচ্ছা, 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 আচ্ছা। এখন যেটা ভার্জিন বলে তখন সেটা বলে সতীত্ব। তখন আমার মা যে আমাকে যখন ডাকলো, দেখলো যে আমার বেডে মানে আমার পিঠের নিচে সম্পূর্ণ জায়গাটায় প্রচুর পরিমাণে। আমার বয়সটা বা আমার শরীরটা ওইরকম ছিল না যে আমি একটা মানুষকে নিতে পারবো। রাত্রেবেলা হচ্ছে উনি আমাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াইতো। হুম। আমি এর আগে ওরকম কোল্ড ড্রিঙ্কস কখনো খাইনি। সে বলতো এটা নতুন কোল্ড ড্রিঙ্কস, তুমি খাও। আচ্ছা। খাওয়াইতো। তারপরে আমার সাথে সে তার কি করতে মন চাইতো সে করতো। আমি মনে হয় বিয়ের 4-5 দিন পরে মাটি কাটছিলাম আমার শ্বশুর বাড়িতে। এটার জন্য আপনার মাকে দায়ী করেন? আমার মা বাবা দুজনকেই দায়ী করি। শুধুমাত্র আমার মনে হয় যে মানে বিয়ে আর তারপরে ডিভোর্স, এই জিনিসটা একটা জঘন্য একটা জিনিস যেটা আমার সাথে খুব বাজেভাবে ঘটেছে। আমি ডিএস অর্ণ, আমাকে দেখতে পাচ্ছেন আরজে নীরব পেজে। আমরা যে ব্যাপারটা বিশ্বাস করি সেটা হলো প্রতিটি সংসার হোক সুখের এবং প্রতিটি শিশু বেড়ে উঠুক তার বাবা মার আদর, ভালোবাসা এবং শাসনে। আমরা সন্তানরা চাচ্ছি বাবা মা একসাথে থাকুক। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে স্বামী স্ত্রীর মাঝে ডিভোর্স হতে পারে, কিন্তু বাবা মার মাঝে ডিভোর্স না হওয়াটাই ভালো। নো ডিভোর্স নিয়ে আমি আছি, অ্যাসোসিয়েশন উইথ আরজে নীরব। আমাদের সাথে একজন করে গেস্ট থাকে। আজকে যিনি আছেন প্রথমে পরিচিত হয়নি। হ্যালো, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছে। আপনার পরিচয়টা বলেন। আমার নাম জান্নাতুল। আমি একজন স্টাফ নার্স, একটি বেসরকারি হসপিটালে কর্মরত আছি। আচ্ছা, দেশের বাড়ি? দেশের বাড়ি কুমিল্লা। আর কিছু বলা যাবে না? আর কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা, আমাদের শোটার নাম হচ্ছে নো ডিভোর্স। মূলত যারা এটার ভিতর দিয়ে গিয়েছে কিংবা যাচ্ছে তারাই থাকে আমাদের গেস্ট হিসেবে। আপনার বিয়ে হয়েছিল কত বছর বয়সে? 13 বছর বয়সে। কত বছর? 13 বছর। কোন ক্লাসে পড়তেন? 6-7 এরকম। 6 or 7? 7। ক্লাস 7। বিয়েটা কিভাবে হয়েছিল? পারিবারিক না প্রেম? প্রেম তো না, পারিবারিক, কিন্তু একরকম জোরপূর্বক হয়েছিল। কিরকম? পারিবারিক হলে জোরপূর্বক কি করে হয়? আমার বাবা ছিল না দেশে, বাবা কিংবা চাচা কেউই ছিল না। ছেলেরা একটু প্রভাবশালী ছিল, আমি একটু সুন্দরী ছিলাম আর খুবই অল্প বয়সের ছিলাম। মাশাআল্লাহ, এখনো সুন্দরী আছেন। থ্যাংক ইউ। তো প্রথমে আমার ফ্যামিলি রাজি হয়নি, পরে কোনো না কোনোভাবে মানে একরকম জোর করেই হচ্ছে আমার বিয়েটা হয়। ছেলেটা আপনাকে দেখেছিল কোথায় কিংবা এরকম কোনো কিছু? আমার পাশের এলাকার ছিল। দেখতে মানে কোথায় দেখছে আমি সঠিক বলতে পারবো না। সে কি করতো? প্রবাসী ছিল। আচ্ছা, দেশে ফেরত আসার পরে আপনাকে ভালো লাগে? হ্যাঁ। বিয়েটার কি এটা পারিবারিক ভাবে, যেহেতু আপনার বাবা ছিল না, তাহলে বিয়েটার আয়োজন করেছিল কে? আমার বাবার একজন দুঃসম্পর্কের ভাই আর আমার মেজো চাচি, ওনারাই এই আয়োজনটা করেছিল। আচ্ছা, আপনি কি তখন বিয়ে সম্বন্ধে বুঝতেন? একেবারেই না, বিয়ে সম্পর্কে আমার তখন কোনো আইডিয়াই ছিল না। আচ্ছা, এর মাঝে একটু বলে নিই যে আপনি বলছিলেন যে 13-14 বছর বয়স ছিল তখন। 14 ছিল না, 12-13 ছিল। 12-13। তো মেয়েরা তো সাবালিকা হয়, একটা একটা ব্যাপার থাকে সাবালিকা হওয়ার। তখন কি আপনি সাবালিকা ছিলেন? হ্যাঁ, ওই সাবালিকে জিনিসটা আমার সাথে ঘটেছিল। আচ্ছা, মানে বিয়ের হয়তো কয়েক মাস আগেই হয়েছিল আমার আচ্ছা, এই আচ্ছা। জিনিসটা। মানে এর জন্যই কি ফ্যামিলি বলেছে যে না এখন তাহলে বড় হয়ে গিয়েছে, বিয়ে দেওয়া যায়? হ্যাঁ, ওদের মতে আমি বড়ই হয়ে গেছিলাম হয়তো। আপনার বিয়ে কিভাবে হয়েছিল একটু পুরো ঘটনা যদি? আমার বিয়ে আসলে আমি মানে ডিটেলস তো আমার মনে নাই, যতটুকু মনে জি, আছে প্লিজ। আমার বয়স ছিল 12-13 এরকম। আমি স্কুলে পড়তাম, মাত্র হচ্ছে স্কুল থেকে হাই স্কুলে গেছি। তো একদিন হচ্ছে আমার বিয়ের কথাবার্তা চলতেছিল, আমি অল্প শুনছি, এর বেশি কিছু শুনিনি। অনেক ঝামেলা হচ্ছিল যে বিয়ে দিবে না, দিবে না এরকম। তো পরে কোনো না কোনো ভাবে হচ্ছে, ছেলেরা অনেক প্রভাবশালী ছিল, তো যে কোনো ফ্যামিলিতে এরকম প্রভাবশালী বা অনেক টাকাওয়ালা ছেলে দেখলে হাতছাড়া করতে চায় না। তো প্রথমে আমার বাবা মা কেউই রাজি হয়নি। পরে অনেক বোঝানোর পরে আমার মা একরকম মন খারাপ করে বলছে আচ্ছা ঠিক আছে, যদি ভালো কিছু থাকে হোক। ছেলের বয়স তখন কেমন ছিল? 28 ছিল, 28-29 এরকম। মানে আপনি 13-14, সে 28-29। হ্যাঁ। আচ্ছা, তো বিয়ে হয়ে গেল? হ্যাঁ, বিয়ে হয়ে গেল। বিয়েটা আমি একেবারেই বুঝতাম না, কারণ ওই যেদিন বিয়ে হয় সেদিন আমি আমার আম্মাকে বলি আমাকে যেন খুব সুন্দর করে সাজুগুজু করায় দেয়। মানে বিয়ের দিনে অনেক সাজুগুজু করে? হ্যাঁ, এর দেখে আসছি যে বিয়ের দিন খুব সুন্দর করে মেয়েরা সাজে। তো এটা আমার মাথায় ছিল যে আমি খুব সুন্দর করে সাজবো, সেজে গুজে বিয়ে করব।
পারিবারিক ভাবে বরযাত্রী আসলো, বিয়ে হলো, হ্যাঁ তারপরে আপনি গেলেন শ্বশুর বাড়িতে। হ্যাঁ। আচ্ছা, তারপরে? বিয়ের দিনটা আসলে দিনটা গেছে কোনো রকম। যখন হচ্ছে আমাকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হয়, সাথে আমার নানি ছিল, যার জন্য আমি এতটা ভয় পাইনি। ভাবছি ঠিক আছে, বেড়াইতেই তো যাচ্ছি, সাথে আমার নানি আছে। তো ওখানে কিছু রিচুয়াল ছিল, নিয়ম কানুন ছিল, সবগুলো পালন করা হলো। পালন করার পরে প্রায় 2-2.5 ঘন্টা পরে আমাকে একটা রুমে নিয়ে যাওয়া হয়। তখনও বুঝি নাই যে কি হতে যাচ্ছে বা কি ঘটতে যাচ্ছে। কারণ এই বয়সে তো বোঝার কোনো কারণ নেই যে না। আসলে বিয়ে ব্যাপারটা কি, কিংবা বিয়ের পরে আসলে কি কি হতে পারে। যখন হচ্ছে আমার মানে যার সাথে আমার বিয়ে হয় উনি আসে, হুম। খুব একটা কথা উনি আমার সাথে কিছুই বলেনি, শুধু 2-1টা কথা জিজ্ঞাসা করছে যে খাইছি কিনা, কেমন আছি, এইটুকুই। আস্তে আস্তে যখন অন্য প্রসেসিং শুরু হয়, তখন আমি বুঝতে পারি না আমার সাথে কিছু একটা ঘটতে চলেছে। আচ্ছা। আর ওই সময়টা এত বেশি বাজে ছিল আর বিভীষিকাময় ছিল যে আমার এখনো ওই জিনিসটা মাথা থেকে যায়নি। আমার প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা সেকেন্ড মনে আছে। আচ্ছা, কি ধরনের ঘটনা? এক ধরনের শারীরিক অত্যাচার, যেটা খুবই মানসিকভাবে আমাকে ভেঙে দেয়। আচ্ছা, মানসিক এবং শারীরিক দুটোই? হ্যাঁ, আর এত বেশি ছিল যে এরপর দিন থেকে আমার জীবন পুরো উলটপালট হয়ে যায়। আমি যে হচ্ছে একটা বাচ্চা ছিলাম 13 বছরের, হুট করে এত অনেক বেশি বড় হয়ে যায়। আচ্ছা, মানে একটু যদি বুঝিয়ে বলতেন আর কি। বিয়ের পরে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক হয়, আচ্ছা, যেটা এটা স্বাভাবিক ঘটনা। এখন বুঝি খুবই সিম্পল, খুবই নর্মাল একটা জিনিস। আর সেই নর্মাল জিনিসটা যখন 28-29 বছরের কেউ একটা 12-13 বছরের মেয়ের সাথে জোরপূর্বক করে তার ইচ্ছার বিরুদ্ধে, তখন সেটা অস্বাভাবিক আর নির্যাতিত রূপ নেয়। আর সেটাই আমার সাথে ঘটেছিল। আচ্ছা, তো আপনার বাসর হলো? হ্যাঁ, পরের দিনে? বাসরই বলা যায়। না, স্বাভাবিক ব্যাপার, বিয়ের পরে তো হ্যাঁ। বাসরই হয়। পরের দিনের ঘটনা? পরের দিনের ঘটনা, আমি হচ্ছে সকালবেলা সবাই আসে একদম খুব ভোর ভোর। আর আমার এটা মাথায় নাই যে আজকে কি আনন্দ করব নাকি হচ্ছে আসবো না কারোর সাথে কথা বলবো। আমার কোনো ধরনের অনুভূতি ছিল না। আমি চুপচাপ, ওরা আমাকে সাজাচ্ছে, আমি বসেছিলাম। ওরা আমাকে বলতেছে একে সালাম দাও, ওকে সালাম দাও, কিছু নিয়ম কানুন ছিল করতেছে। আমি খালি হ্যাঁতে হ্যাঁ, নাতে না বলতেছি, এর বাইরে কিছু না। কিন্তু যখন আমার পরিবার আসে, তখন কেন যেন আমি ওদের সাথে আমার আর হচ্ছে না কথা বলার ইচ্ছা হচ্ছিল না, ওদেরকে আমার ভাল লাগতেছিল। আর হয়তো তখন থেকে আমার মায়ের সাথে আমার সম্পর্কটা একেবারেই চেঞ্জ হয়ে যায়। একেবারে আমি ওনাকে আর কখনো আমার কোনো কথা এখনো অবধি বলতে পারি না, বলিও না। আপনার কাছে কি মনে হয় যে আপনার জীবনের যে পরিবর্তনটা হয়েছে, কিংবা আপনার জীবন যেরকম ছিল এখন যে অবস্থায় আছেন, এটার জন্য আপনার মাকে দায়ী করেন? আমার মা বাবা দুজনকেই দায়ী করি, কারণ সম্পূর্ণ ওরা চাইলে অনেক কিছু করতে পারতো, কিন্তু তারা করেনি, আমাকে সম্পূর্ণ ছেড়ে দিছে। আপনার যখন এই বাল্য বিবাহ হচ্ছে, তখন আশেপাশে যারা ছিল, সিনিয়র যারা ছিল, তারা কি এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলেনি? হয়তো বলেছে, আমার সামনে কখনো বলেনি। পরের দিনে আপনি যখন অসুস্থ, আপনি বলছেন যে আপনি শারীরিক এবং মানসিক দুটোভাবে অসুস্থ ছিলেন, এই ব্যাপারটা কি টেক কেয়ার করেছিল কেউ? না, এটা হচ্ছে সবাই হাসাহাসি করতেছিল। আমার যে হচ্ছে ভাসুরের বউরা ছিল, যাদেরকে বলে, ওরা ছিল। ওরা সকালবেলা যখন আমার রুমে আসে, বেডে হচ্ছে ব্লিডিং দেখতে পায়। আর এটা খুবই হাস্যকর ছিল তাদের জন্য, যে না মেয়ে ভার্জিন আছে। আচ্ছা 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 আচ্ছা। এখন যেটা ভার্জিন বলে, তখন সেটা বলে সতীত্ব। আচ্ছা, না মেয়ে সতী ছিল, ওটাই নিয়েই ওরা হাসাহাসি করেছিল, আমার যেটা এখন মনে হয়। আচ্ছা। আর সেই হাসিটা এত খারাপ লাগছিল যে আমার মনে হয়েছিল কোথায় আসছি আমি, স্বাভাবিক ব্যাপার। কোথায় আসছি। আমার ওই বয়সটা থেকে আমি অনেক এত বড় হয়ে গেছিলাম যে তখন থেকে আর কারোর সাথে আমার কোনো কথা বলার কোনো একটা দিনেই আপনার জীবনের পুরো পরিবর্তন চলে আসছে সম্পূর্ণ, একেবারে। আচ্ছা, তারপরে আপনি আমাকে অফারে বলছিলেন যে আপনি হসপিটালে গিয়েছিলেন, আপনাকে হসপিটালে নিতে হয়েছিল। আমার হচ্ছে এটা বিয়ের পরের দিনের ঘটনা। আমাকে হচ্ছে আমার আম্মারা যখন বৌভাতের দিন যায়, তখন ওই যে গ্রামে ঘুরানি ফেরানি বলে, আমাকে হচ্ছে ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে আসে। তো আমার হাজবেন্ড তখন আসেনি, সে রাত্রেবেলা আসছিল। আর রাত্রেবেলা সে যখন আসে, তখন সে এত বেশি ড্রাঙ্ক ছিল, সেটা আমাদের গ্রামের জন্য খুবই অপ্রীতিকর একটা ঘটনা। এটা কি আমি বিয়ে করেছি আজকে, আমার আনন্দের দিন, এরকম কিছু? আমার আম্মারা বোঝে নাই হয়তো বা, কারণ সে ওই রকম কন্ট্রোল করতে জানে। কিন্তু আমার সাথে ওই রাতে যেটা ঘটেছিল, সেটা আমি কাউকে বলতে পারবো না, এখনো এখানে বলতে পারবো না। এত জঘন্য, এত বিশ্রী একটা ঘটনা ঘটেছিল। কারণ পরের দিন সে তো উঠে চলে যায়, কারণ সে সারা রাত ছিল মদ্যপ।
আর সে আমার সাথে কি করেছে না করেছে সেটা তার মাথাতে ছিল না, আচ্ছা কারণ যেহেতু অফিসিয়াল আমি তার বউ, সে আমার সাথে যা ইচ্ছা তা করতে পারে। আর কিন্তু সে আপনি কি আমার তখন সাথে আপনার সব করেছে। আচ্ছা আপনার গার্ডিয়ানকে কিংবা আপনি তো আপনার বাবা মার বাড়িতে আছেন তাই হ্যাঁ, না? তো আপনি কি আপনার বাবা মা কিংবা ভাই বোন কাউকে ব্যাপারটা নিয়ে কি আলোচনা করছিলেন কিংবা আমার ভাইও ছোট ছিল, আমার বোনও একেবারে পিছিয়ে ছিল, আর আমার বাবা চাচা কেউই ছিল না। মা ছিল। সকালবেলা যখন সে ঘুম থেকে উঠে চলে যায়, পাশাপাশি এলাকা ছিল, সে চলে যায় তার বাড়ি অথবা বাজারে কোথায় আমি জানি না। আমার মা যখন আসে দেখে যে আমি ঘুমাচ্ছি 8:30 9টার দিকে, তার কাছে মনে হয়েছে না ক্লান্ত স্বাভাবিক? আছে, ঘুমাক। পরে যখন প্রায় 10টা বেজে গেছে এরকম, 10টা 10:30, তখন আমার মা যে আমাকে যখন ডাকলো, দেখলো যে আমার মানে আমার পিঠের নিচে সম্পূর্ণ জায়গাটায় প্রচুর পরিমাণে ব্লাড। আর আমার মা চিৎকার করে ওঠে, সবাইকে ডেকে নিয়ে এসে আমাকে তখন হসপিটালে নিয়ে যায়। আমার মনে হয় আমি হসপিটালে প্রায় 2 থেকে 3 দিন ছিলাম। আচ্ছা আর ওই 3 দিন আমার হাজবেন্ড শুধু আসতো, হুম। হাই হ্যালো করতো, চলে যেত। হসপিটালে যাওয়ার পরে কি মানে ডাক্তাররা কি বলেছিল? ডাক্তাররা আমার সামনে শুধু অবাক হয়েছিল, আমার মনে হয় আমার সামনে কিছু বলে নাই ওরা, কিন্তু যখন রিলিজ দেয় আমার সামনে বলেছিল যে মেয়েটার উপর অত্যাচার একটু কম করার জন্য। আর এটা আমার মা সরাসরি আমার হাজবেন্ডকে বলছিল যে আমার মেয়ের উপর অত্যাচার করিও না। আচ্ছা ওটা কোনোভাবে তার ইগোতে লেগে যায়। তারপর আমার সাথে প্রায় 3.5 মাস 4 মাস মানে প্রতিনিয়ত এই অত্যাচারটা হয়। এখানে আমার কাছে মনে হয় যে দেখেন বিয়ে যেহেতু হয়েছে তাই না, বিয়ের পরে একটা ব্যাপার থেকেই থাকে সাংসারিক জীবনে একটা, আপনি যেহেতু বিয়ে ব্যাপারটাই জানেন না, তো আপনার কাছে নতুন লাগছে, যেহেতু আপনার বয়স কম, হ্যাঁ, হ্যাঁ আপনার কাছে নতুন লাগছে, বাট আপনি বিয়েটা যদি মানে পূর্ণ বয়সে হতো তাহলে কিন্তু ব্যাপারগুলি স্বাভাবিক হতো। হ্যাঁ যেহেতু আপনি নাবালিকা একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে, আপনার কাছে সেটা, এবং সে যে কাজটা করেছে সেটা অবশ্যই ভালো কাজ করেনি। 3 মাস পরে কি মানে 3 মাসের কি সংসার কি আপনাদের 3 মাসের? 3-4 মাস এরকমই হবে। আমার বিয়ে হয় ফেব্রুয়ারির 21 তারিখ। হুম। আমার মনে হয় তারপরে জুন জুলাইয়ের দিকে আমি হচ্ছে আমার বাড়িতে চলে আসি। জুনের দিকে। একবারে চলে আসেন নাকি? হ্যাঁ, কেন? আমি আর অত্যাচার নিতে পারতেছিলাম না। কিসের অত্যাচার মানে কি আপনার আমার husband-এর? হচ্ছে যখন মানে ওই হসপিটালাইজড হই, তারপর যখন আমাকে মানে আমার বাড়িতে নিয়ে আসে, আমি স্ট্রিক্ট বলে দিই যে আমি যাব না ওই বাড়িতে, হুম। কোনোভাবেই যাব না, আমি বাড়িতে থাকবো, আমি ওই ছেলের বাড়িতে যাব না। তো তখন হচ্ছে মুরব্বীরা আসে, আমার শ্বশুর শাশুড়ি আসে, সবাই বসে, বসার পরে মানে খুব সুন্দর করে বুঝায় সুঝায় নিয়ে যায় আমাকে আবার ওই বাড়িতে। নিয়ে যাওয়ার পরে মানে হসপিটালাইজ হওয়ার মতো এরকম ঘটনা ঘটেনি, আচ্ছা কিন্তু প্রায় 1 সপ্তাহ উনি আমার সাথে কিছু করেননি, খুব সুন্দর হুম। ব্যবহার করেছিল। কিন্তু 1 সপ্তাহ পরে আমার মনে হচ্ছিল যে রাত্রে কি ঘটতেছে সেটা আমার দিনে মনে নাই। আর এত বেশি ঘুম আমার ছিল যে আমি সারাক্ষণই মাতালের মতো ঘুমাইতে থাকি। আর সেটা আসলেই মাতালি ছিল। মানে মানে রাত্রেবেলা হচ্ছে উনি আমাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াইতো। হুম, আমি এর আগে ওরকম কোল্ড ড্রিঙ্কস কখনো খাইনি। মানে আমার এটা কেমন গ্রামে এই context? জিনিসটা তো ছিল না আচ্ছা যে আমি প্রতিদিন ইজিলি খাবো। আচ্ছা সে বলতো এটা নতুন কোল্ড ড্রিঙ্কস, তুমি খাও। আচ্ছা খাওয়াইতো। তারপরে আমার সাথে সে তার কি করতে মন চাইতো সে করতো। সকালবেলা আমার কিছু মনে নেই, আমি ঘুম থেকে উঠতে পারতাম না। আর আমার শরীরে ছিল মানে অসংখ্য ব্যথা, মানে জঘন্য ধরনের ব্যথা। ওটা কি কোল্ড ড্রিঙ্কস ছিল না অন্য কোনো কিছু ছিল? হয়তো মদ টাইপের কিছু একটা ছিল, আচ্ছা কিন্তু আমি বুঝিনি। আচ্ছা কিন্তু এটার ইফেক্ট আমার শরীরে প্রচন্ড বাজেভাবে পড়ে, আচ্ছা কারণ আমার মনে হয় প্রায় টানা 3 মাস আমি এই জিনিসটা খাইছি। আচ্ছা আপনার শ্বশুর শাশুড়ি কিংবা দেবর ননদ যারা ছিল তাদের ব্যবহার কেমন ছিল? আমার দেবর ননদ ওদের ব্যবহার মোটামুটি ছিল, হুম নর্মালি যেমন থাকে ওরকম, একেবারে কাইন্ডও না, হুম একেবারে রুডও না। কিন্তু আমার শাশুড়ির ব্যবহার ছিল খুবই রাফ। ওনার কথাই ছিল যে কোন বাড়ি থেকে মেয়ে নিয়ে আসছে, না ব্যবহার আছে, না হচ্ছে বয়স আছে, না তার বাড়ি থেকে কিছু দিছে। আসলেই কিছু দিতে পারেনি, কারণ আমরা অত হচ্ছে মানে আমাদের বিলাসিতা এত ছিল না যে আমরা মেয়ের বাড়িতে অনেক কিছু দিব। আচ্ছা মানে যৌতুক যৌতুক মধ্যবিত্ত ধরনের? ফ্যামিলি ছিলাম আমরা, মিডল ক্লাস টাইপের। তারা ছিল খুবই প্রভাবশালী, তার বাবা গ্রামের মেম্বার ছিল। আচ্ছা তো এটা নিয়ে প্রতিনিয়ত কথা হইতো। শ্বশুর আমাকে কখনো কিছু বলতো না, কারণ ওনার সাথে আমার দেখাই হইতো না। আর ওনার বাড়িতে দিনের বেলা আমার মোটামুটি কেটে যাইতো, ওনাদের অনেক হাঁস মুরগি এগুলো ছিল, তো আমি ওদের সাথে খেলতামই ধরতে গেলে। আচ্ছা সংসার তো আমি করতেছি না, আমি খেলতেছি।
খেলতে খেলতে যখন সন্ধ্যা হইতো, রাত নামতো, তখন হইতো আমার আতঙ্ক শুরু। আচ্ছা, মানে দিনটা আপনার ভালো কাটতো? দিনটা আমার ভালো কাটতো। আচ্ছা। আর আমার বাড়ি হচ্ছে ওখান থেকে খুব বেশি দূরে ছিল না, মাঠ দিয়ে গেলে 5-6 মিনিট এরকম লাগতো। আচ্ছা, তো মাঝে মধ্যে মাঠে যেয়ে আমি তাকায় থাকতাম যে বাড়িতে যাবো কি যাবো না। আপনার বাড়ির বাবা মা আপনাকে দেখতে আসলো না? আমার মা আসতো মাঝে মধ্যে, কিন্তু খুব বেশি আসতো না। আপনি কারণ বলতেন না তাকে? না, আমি বলতাম না, আমি বাড়িতেও যাইতে বলতাম না। এক ধরনের বিতৃষ্ণা এসে গেছিল। আপনার দিন কাটছিল তখন কিভাবে? এরকমই? এরকমই, আমি হচ্ছে বই পড়তে পছন্দ করতাম। হুম, তো কিছু কমিক্স নিয়ে গেছিলাম, কার্টুনের বই যেগুলো, হুম। ওগুলো সব চুলার ভিতরে চলে গেছিল। এরপর ওখানে বই পড়াও আমার বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। তো আপনার 3 মাস পরে আপনার বাড়িতে যখন চলে এলেন, তখন এটা কি আপনার পারিবারিকভাবে আসলেন না আপনার জামাই আপনাকে নিয়ে শ্বশুরবাড়ি না, আপনাদের আমার বাড়িতে রেখে হচ্ছে এলো? মনে হয় আহ, মার্চ এপ্রিলের দিকে ধরা পড়ে যে আমি প্রেগনেন্ট। আচ্ছা, মানে যখন হচ্ছে আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, তখন আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হুম, ওখান থেকে বলে যে আমার পেটে বাচ্চা আসছে। আমি বুঝতে পারতেছিলাম না যে বাচ্চা আমার পেটে কিভাবে আসে। আমার তো এখনো কিছুই নাই, আমি তো কিছু করিনি। আমার মাথায় হচ্ছে যে আমি তো কিছু করি নাই। আচ্ছা, এটা তো জানতাম না যে বিয়ের পরে হাজবেন্ড ওয়াইফের শারীরিক মিলনের পরে হচ্ছে প্রেগনেন্সি জিনিসটা আসে। আচ্ছা। তো আমি তো কিছু করি না, আমার বাচ্চা আসবে কোথা থেকে, আর বাচ্চা কেমনে গেল আমার পেটে। আমার মা হচ্ছে পরে, মানে প্রায় 1 সপ্তাহ পরে আমার মাকে জানানো হয়। হুম, তো আমার মা চাইছিল আমি যেন তার কাছে চলে যাই, তো আমাকে যেতে দেয়নি। আমার হাজবেন্ড মনে হয় মে মাসের লাস্টের দিকে দেশের বাইরে চলে যায়, নাকি জুনের শুরুতে, এরকম কিছু একটা সময়ে তার ছুটি শেষ, সে দেশের বাইরে চলে মানে যায়। উনি জেনে যাচ্ছে যে আপনি প্রেগনেন্ট? হ্যাঁ, এটা উনি জেনে দেশের বাইরে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, যাওয়ার পরে হচ্ছে আমার তো ফোন ছিল না, কারণ তখন ফোন দেয়া হইতো না। তার সাথে আমার বিদেশ যাওয়ার পর তার সাথে আমার কথাই হয়নি, আচ্ছা। খুব একটা কথা হইতো না। যখন কথা হইতো আমার শাশুড়ি সামনে থাকতো, নয়তো আমার ননদ দেবর কেউ একজন সামনে থাকতো। হুম, তো একদিন যখন ফ্রি ছিলাম, আমি বললাম যে আমার সাথে এরকম এরকম করা হয়, আমার ভাল লাগে না, আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা। আমার মনে হয় আমার বিয়ের পর আমি তাকেই প্রথম আমার কষ্টের কোনো কথা আমি তাকে বলছি, কারণ আর কাউকে বলার মতো মানে শক্তি বা ধৈর্য আমার কিছু ছিল না। আপনার হাজবেন্ড যখন দেশের বাড়ি চলে গিয়েছে, আপনার কি মানে শ্বশুর বাড়ি থেকে কি আপনার উপর কোনো রকম অত্যাচার কিংবা একটু অস্বাভাবিক ব্যবহার ছিল, না আগের মতো ব্যবহার ছিল? অস্বাভাবিক বলতে গায়ে হাত কখনো তোলেনি, কিন্তু মানসিকভাবে আমার সাথে জঘন্য ব্যবহার করা হতো। এটা কি করতো? এটা আমার শাশুড়ি করতো, শাশুড়ি আর হচ্ছে আমার ননদ করতো। কারণ আমার ভাসুরের বউরা, ওরা খুব, আমি বলবো ওরা খুবই ভালো ছিল। আচ্ছা। আর এমনিতে আপনার হাজবেন্ড কি আপনাকে ভালোবাসতো? আমার মনে হয় না ভালোবাসতো, কিন্তু ওই ভালোবাসাতে দয়া মায়া কিছু ছিল না। আচ্ছা, ভাল লাগছে, পছন্দ হয়েছে, বিয়ে করছি, ওইটুকুই। আচ্ছা। আপনি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে গেলেন, উনি আপনার হাজবেন্ড যখন দেশের বাড়ি চলে গেল তার কতদিন পরে? আমি মনে হয় 10-12 দিন পরে। আমি মানে রাত্রেবেলা হচ্ছে আমি আর পারতেছিলাম না, আমার এত বেশি যন্ত্রণা হচ্ছিল, মনে হচ্ছে আমি পাগলই হয়ে যাচ্ছিলাম, মানে আমি পাগল হয়ে গেছি অলরেডি। আমার মাথায় কিছু ছিল না, আমি কি করব। 10টা-11টার দিকে আমার মনে হলো যে আমি বাড়ি চলে যাই, বাসায় যাই গা আম্মার কাছে। আমি হেঁটে হেঁটে চলে গেছি দরজা খুলে। মানে আপনি শ্বশুর বাড়ি এই থেকে বাবার বাড়ি গেছেন একা একা রাত্রে হ্যাঁ, 10টা 11টার দিকে? হ্যাঁ। আপনার শ্বশুর বাড়ি কেউ রাত্রে খোঁজ নেয় নাই? খোঁজ ওরা পাইছে মনে হয় 1টা-1:30টার দিকে, আমার শাশুড়ি যখন ঘুম থেকে উঠছে আমাকে পায়নি হুম, তখন। আর তখন হচ্ছে মনে হয় আমার হাজবেন্ডকে জানানো হয়। আর সে তখন ফোন দেয়নি, ফোন দিয়েছে সকালবেলা। আমার দেবর আসছিল, আমাকে বলছিল যে তুমি যাবা কিনা। আমি বলছি, আমি যাবো না। তো এখন যদি না যাও আর কোনদিন যাইতে পারবো না। আমি বলছি, আমি যাবো না। আপনার বাড়ি এটাকে কিভাবে নিল, আপনাকে কিভাবে নিল যে আপনি একা একা রাত্রে চলে গেলেন? ওরা নিল যে মেয়ের সাহস বেড়ে গেছে, মেয়ের আহ মানে এত সাহস কোথা থেকে আসে, খারাপ হয়ে গেছে, হ্যান ত্যান। যা বলতেছে বলুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি যাব না, কারণ আমি অনেক কষ্ট পাচ্ছি। আচ্ছা। আমি এটা কাউকে বলতে পারতেছিলাম না। কষ্টটা কি ধরনের ছিল, শারীরিক? মানসিক শারীরিক দুটোই, কারণ আমি এত স্ট্রেস নিতে পারতেছিলাম না। এক তো হচ্ছে এই বয়সে আমি প্রেগনেন্ট, আমার হুম, পেটের ভিতর বাচ্চা, হুম, এটাকে নিয়ে আমি কি করব, কিভাবে চলবো আমি নিজেও জানি না। তার উপর প্রতিনিয়ত কথা শুনতে হচ্ছে, বিশাল বড় বাড়ি, অনেক কাজ করতে হচ্ছে। আমি পারতেছিলাম না, আর না পারাটাই স্বাভাবিক, কারণ এত কাজ একটা বাচ্চা আমি করতে পারি না। আমি মনে হয় বিয়ের 4-5 দিন পরে মাটি কাটছিলাম আমার শ্বশুর বাড়িতে। মাটি কাটছিলেন? হ্যাঁ, কি কোদাল দিয়ে? হ্যাঁ।
আর ওটা আমার কাছে অস্বাভাবিক মনে হয়নি, আমার কাছে কাজ ছিল কাজই। যদিও বাড়িতে আমি কখনো কাজ করিনি, কারণ আমি ছিলাম 2 বংশের বড় মেয়ে, একদম পুরো বাড়ির মধ্যে বড় মেয়ে ছিলাম, কখনো কোনো কাজ করিনি, অনেক বেশি আদরের ছিলাম। আর ওই আদর থেকে হুট করে আমি মাটিতে আছড়ে খেয়ে পড়ে গেছি। মানে আপনার মূল কথা ছিল যে আপনি ব্যাপারটা নিতে পারছিলেন না। হ্যাঁ, মানে অস্বাভাবিক লাগতেছিল। অন্য কারো তো বিয়ে হয়, আমি তো এরকম না, এত অবুঝ ছিলাম না যে কারো বিয়ে দেখিনি, কারো সংসার দেখিনি, দেখেছি। আমার কত আন্টির বিয়ে হইলো, আমার আপুদের বিয়ে হইলো, তাদের দেখতেছি দে আর ভেরি হ্যাপি। আমার সাথে কেন এরকম হচ্ছে আমি এটা নিতে পারতেছিলাম না। আপনার বাবা মা ব্যাপারটা যখন জানলো, আপনার পরের দিনে শ্বশুর শাশুড়ি থেকে আপনার দেবর আসলো, দেবরের পরে কি গার্ডিয়ানরা কেউ এসেছিল? তখন তো হুলস্থুল কাণ্ড ঘটতেছিল যে মেয়ে এটা কি করলো, কারোর সাথে সম্পর্ক আছে এরকম কিছু একটা। ওগুলো আমি খুব বেশি শুনিও নাই, আমি কানেও নেইনি, আমি আমার মতো আমি বাড়িতে সেটে বসে আছি, আমি কোথাও যাব না। আচ্ছা, এরপর আমি আর কখনো ওই বাড়িতে যাইনি। তো ডিভোর্সটা হলো কি করে? প্রেগনেন্ট অবস্থায় আমি ডিভোর্স পেপারে সাইন করে দিই। এটা আপনার পক্ষ থেকে? হ্যাঁ, আমি যাব না মানে যাবই না। আমাকে প্রায় 2 মাস অনেক ঝগড়াঝাটি, মানে অনেক কিছু হয়, আমাকে কথা প্রতিদিন শুনতে হইতো। এমনও কথা শুনতে হইতো, তুই মরে যা, তুই বেঁচে আসিস কেন, তোর মতো মেয়ে তো বেঁচে থাকার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আর আমার কথাই ছিল, যাই বলতো আচ্ছা ঠিক আছে। না আমি কান্না করতে পারতাম, না আমি কাউকে কিছু বলতে পারতাম, কাকে বলবো, না আমার কোনো বন্ধু বান্ধব ছিল, না আমার কোনো বান্ধবী ছিল। মানে আপনি সবকিছু থেকে আলাদা? সবকিছু থেকে আলাদা। মনে হচ্ছিল যে আমি একটা এতিম বাচ্চা, কোনো মতে আমি মানে সবাই যা বলতেছে আমি শুধু মাথা দোলাচ্ছি, হ্যাঁ না না না, এরকম কিছু। মানে জাস্ট 6 মাসের ব্যবধান, একটা মানে সাবালিকা একটা মেয়ে 6 মাস পরে সম্পূর্ণ একদম মানে আলাদা হয়ে গেল, একদম আলাদা। আমার মনে হয় আমি এখনো ওই 13 বছরে আটকে আছি, মানে এখনো ওই সময়টায় আটকে আছি যে এর পরে আমার সাথে ভালো কিছু হবে, কিন্তু এই 13 বছর থেকে আমি এখনো বের হইতে পারিনি। এখন ওখানে আটকে আছেন? হ্যাঁ। আচ্ছা, ডিভোর্স হওয়ার পরের লাইফটা কেমন ছিল? ডিভোর্স হওয়ার পর লাইফটা আসলে খুবই জঘন্য ছিল। ডিভোর্সের আগে থেকেই জঘন্য ছিল, আর ডিভোর্সের পর তো আরো বেশি জঘন্য। আমার যখন বাচ্চা হয় ডিসেম্বরের দিকে আমার বাচ্চা ডেলিভারি হয়। আমার বাচ্চা 7.5 মাস বয়সে মারাও যায়, কারণ আমার শরীরে না ইমিউনিটি ছিল, না আমার শরীর অত পারফেক্ট ছিল একটা বেবির জন্য। আচ্ছা। আমার বাচ্চার ফুসফুসে সমস্যা দেখা দেয়, প্রিমিচিওর ছিল। ওটা মনে হয় 9 মাস, 10 মাস তো হয় না, 9 মাসের সময় হয়েছিল। আর ওজন খুবই কম ছিল। আচ্ছা, উনি পৃথিবীতে ছিল বাচ্চাটা 7 মাস মতো? 6 মাস 7 মাসের মতো। আর আমি অত কেয়ার করিনি তার উপর। ছেলে বাবু ছিল না মেয়ে বাবু? ছেলে বাবু ছিল। ছেলে বাবু ছিল। তার চেহারাটা মনে আছে আপনার? হ্যাঁ, একদম মনে আছে। পুরো বাবার মতো হয়েছিল, যেমন লম্বা লম্বা তার হাত পা ছিল, আমার মতো একদম ফর্সা ছিল। তার কোনো ছবি আছে আপনার কাছে? না, ছবি তো তখন মোবাইল তো ছিল না যে ছবি তুলবো। তার সবকিছু আমার মনে আছে। আমার মনে হয় মানে তখন তার প্রতি আমার একটু যত্ন নেওয়া উচিত ছিল, আমি যত্ন নেইনি, যেটা সত্যি কথা। হয়েছে ঠিক আছে, হয়েছে থাকুক। এটা কি দুটো ব্যাপার ছিল, যে আপনি যত্ন নেন নাই, না আসলে আপনি যত্ন নিতে জানতেন না? আমি যত্ন নিতেও জানতাম না, আর ওর প্রতি আমার কোনো ধরনের ভালোবাসা ছিল না। মানে কেমন যেন লাগতো যে এই ছেলে তো ওর বাবারই। আর আমার মা খুশিই ছিল না, মা বাবা কেউই খুশি ছিল না যে ডিভোর্স হয়ে গেছে, বাচ্চা দিয়ে কি করবে। ওরাও যেমন কেয়ার করেনি, আমার তরফ থেকেও কেয়ার আসেনি। আর তার যেই বাবা ছিল বা তার পরিবারের লোকজন ছিল, তারা কখনো ওরকম ভাবে খোঁজই নেয়নি। আমার কথাটা হচ্ছে এখানে যে ডিভোর্স যদি হয়, স্বামী স্ত্রীর মাঝে ডিভোর্স হোক, সেটা কোনো ব্যাপার না। যখন বাবা মার মাঝে ডিভোর্স হচ্ছে, কারণ কোনো সন্তান কোনো বাবা মার হাত পা ধরে জোর করে বলে না যে আমাকে পৃথিবীতে নিয়ে আসো, তাই না? বাবা মার ভালোবাসার ফসল হচ্ছে সন্তান। কিন্তু পৃথিবীতে আপনি কি বলতে পারেন মানুষ ছাড়া এমন কোনো প্রাণী আছে যে প্রাণী তার বাচ্চাকে মেরে ফেলে কিংবা তার বাচ্চাকে রেখে চলে যায়? না, আমরাই সেই নিকৃষ্ট জাতি। আমরাই কিন্তু সেই জাতি। হ্যাঁ, যে আমরাই আমাদের নিজেদের বাচ্চাকে মেরে ফেলছি, বাচ্চাকে রেখে চলে যাচ্ছি, বাচ্চার খোঁজ খবর নিচ্ছি না। আমার মনে হয় আমার বাচ্চার প্রতি আমার কেয়ার না আসা একটা কারণ, ওর বাবা কোনো ধরনের খোঁজ নেয়নি। সে কখনো বলে নাই যে এটা আমার ছেলে, আমার লাগবে। ডিভোর্সের পরে কি আপনার সাথে তার আর কোনো কথা হয়নি? না, আমি কখনো আর তার চেহারাই দেখিনি, কোনোদিনও না। এবং আপনি যখন ডিভোর্স দিতে যাচ্ছেন, তাদের ছেলে পক্ষ থেকে কি এটাকে মানে না আমরা চাই না, আমরা বউ চাই, তারা আমার মা, মানে আমার যে গার্ডিয়ান ছিল, আমার নানা ছিল তখন গার্ডিয়ান, ডিরেক্ট বলে দিছে যে আপনাদের মেয়ে আপনারা নিজের দায়িত্বে পাঠাবেন, আমরা এর কোনো দায়ভার নিব না। কারা বলেছিল এটা? আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার ভাসুর আর আমার শাশুড়ি এই কথা বলেছিল।
মানে এমন ভাবে বলেই দিয়েছিল যে আপনাদের মেয়ের যা ইচ্ছা তা হইতে পারে, আমরা সেটার দায়ভার নিব না। আপনার বর কিছু বলেনি? হ্যাঁ, ও তো ছিলই না। এমনি ফোনে কথা হচ্ছে না তার সাথে? তার সাথে আমার আর কখনোই কথা হয়নি, সে কথাই বলেনি, আমি কি কথা বলবো। আর আমারও তার প্রতি এত ভালোবাসা ছিল না যে আমি তাকে বলবো যে তুমি কেন কথা বলতেছো না। মানে না ভালোবাসা ছিল, না তার সাথে আমার কোনো বন্ডিং ছিল। একটা মাত্র ঘটনা একটা মানুষের জীবনটা পাল্টে দিল। সম্পূর্ণ, মানে একদম হচ্ছে মানে উলট পালট করে দিল। মানে ওটা স্বাভাবিক হয়নি, ওটা অস্বাভাবিকই রয়ে গেছে। আর শুধুমাত্র আমার মনে হয় যে মানে বিয়ে আর তারপরে ডিভোর্স, এই জিনিসটা একটা জঘন্য একটা জিনিস, যেটা আমার সাথে খুব বাজেভাবে ঘটেছে। আপনি কি আপনার বাচ্চাটাকে মিস করেন? আমি খুব মিস করি। আমার বাচ্চার জন্যই হচ্ছে আমি প্রায় মানে চাকরির শুরু থেকেই গাইনি ডিপার্টমেন্টে হচ্ছে কাজ করা শুরু করছিলাম, আচ্ছা যাতে আমি বাচ্চাদের দেখতে পাই। আচ্ছা। আমি প্রায় 6.5 বছর গাইনি ডিপার্টমেন্টে কাজ করছি একজন নার্স হিসাবে। তো এই মানে না আমার বাচ্চা না, আমি প্রতিদিন বাচ্চা নতুন নতুন বাচ্চা হ্যাঁ, দেখছি। আমার যত দিন দেখি আমার মনে হয় এই বাচ্চাটা আমার মতো, যত ছেলে বাবু দেখি এই ছেলেটা আমার মতো, এই ছেলেটা আমার মতো, এরকম একটা ফিলিংস আমার হয়। আর এই কথাটা না আমি কখনো কোনো কলিগদের বলতে পারি না, এই যে দেখো এটা না আমার ছেলের মতো হয়েছে, কারণ এটা ভেতরে রয়ে গেছে। না আমি বাসায় বলতে পারি, না আমি কাউকে বলতে পারি, কারণ স্কুলে আফটার ডিভোর্স স্কুলে আমার সাথে কেউ বসতো না। আচ্ছা, আর এটা মানে আপনি ডিভোর্সের পরে আবার পড়াশোনা শুরু করেছেন? হ্যাঁ, আমি 1 বছর পড়াশোনা করিনি, 1 বছর পরে আমি আবার হচ্ছে স্কুলে ভর্তি হই জুনিয়রদের সাথে, আমার ব্যাচমেটদের সাথে না। তো আমার ব্যাচমেটরা তো আমাকে হচ্ছে ইগনোর করতোই, মানে আমার কেন যেন বলতো আমার গায়ে কাদা লেগে আমার সাথে বসলে হাঁটলে ওদের গায়ে কাদা লাগতো। আচ্ছা, মানে ব্যাপারটা এরকম যে আপনার ডিভোর্স হয়ে গেছে, একটা ডিভোর্সি মেয়ের পাশে বসা যাবে না? বসা যাবে না। এটা আর তার থেকে বড় জিনিস যে আমি নিজে দিছি, আমার মা বাবা যে আনছে আচ্ছা। সেটা না, আচ্ছা কারণ এটা আমার পুরো এলাকায় ছড়ায় গেছিল যে এই মেয়েটা নিজে নিজে হচ্ছে স্বামীকে ছেড়ে দিছে। আচ্ছা, এর চাইতে খারাপ আর কিছু নেই? না, এই মেয়ের সাথে কথা বলা যাবে না, আচ্ছা আমাদের মেয়েরাও খারাপ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো ওই রকমই কিছু একটা। আপনি এই কষ্টটা মানে এখনো তো আপনি নার্স, হ্যাঁ, এখন কি আপনি ইয়েতে আছেন, গাইনিতে আছেন? না আমি হচ্ছে এখন সার্জারি ডিপার্টমেন্টে আছি। সার্জারি ডিপার্টমেন্টে আছেন। তো আপনি 6 বছর ছিলেন হচ্ছে গাইনিতে? হ্যাঁ, 2016 থেকে 2022 পর্যন্ত আমি গাইনিতে ছিলাম। আপনি প্রতিদিন এই কষ্টটা ক্যারি করেছেন? প্রতিদিন, খালি যে হসপিটালেই ক্যারি করি তা না, যখন বাসায় আসি আমি এখনো অবধি আমার মাকে আমি কখনোই বলতে পারি না যে আমার সাথে কি কি ঘটছে, কি কি করছে আমার হাজবেন্ড। কারণ যখন এক্সপ্লেইন করতে হয় মানে ডিভোর্সের সময় যে আমি কেন ছেড়ে যাচ্ছি, আমার মা কখনো আমার সামনে ছিল না। আমি যা বলছি উকিলকে বলছি, আমি যা বলছি চেয়ারম্যানকে বলছি। এমন মানে এরকম পর্যায়ে গেছি যে আমি চেয়ারম্যানের পা ধরে বলছি যে বড় আব্বু আমি যাব না, আমি ওই বাড়িতে যাব না, গেলে আমি মারা যাব। আমি বটি নিয়ে রুমে চলে গেছিলাম লাস্টে যখন আমাকে নিতে আসে। আপনি আমি আমাকে যাবোই বলছিলেন না। এরকম যে আপনি হসপিটালে যাওয়ার পর আপনার স্টিচ লেগেছিল মনে হয়? হ্যাঁ, আমার 2-3টা স্টিচ লেগেছিল, কারণ আমার যে ভ্যাজাইনা সেটা সম্পূর্ণ প্রায় 40% ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা ছিল, একটা কেসে যেমন হয় ওই রকম। একটা সুস্থ মানুষ কিভাবে সম্ভব এটা? কারণ আমার বয়সটা বা আমার শরীরটা ওই রকম ছিল না যে আমি একটা মানুষকে নিতে পারবো। আচ্ছা, যারা বাবা মা আছে তারা কি হিসেবে বিয়ে দিচ্ছে? এরকম একটা বাচ্চা মেয়েকে তারা কি হিসেবে বিয়ে দিচ্ছে? মানে আপনার বিয়ের মূল কারণটা কি ছিল? যে ছেলে বিদেশে ছিল, তার টাকা আছে, ফ্যামিলি ভালো, তাদের প্রচুর টাকা আছে, এই তো? হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে কি 12-13 বছর বয়সে এমন না যে বিয়ে হয় না, হয়। আমার মায়েরই 12 বছর বয়সে বিয়ে হয়েছিল। তখন আপনার বাবার বয়স কত ছিল? আমার বাবার বয়স আমার মার থেকে মনে হয় 4-5 বছরের বড় ছিল, কিন্তু এখানে সে ছিল আমার প্রায় দ্বিগুণ। আর আমার প্রতি কোনো ধরনের মানে মায়া আমার মনে হয় না ছিল। যদি মায়া বা কিছু থাকতো সে আমার সাথে ওরকম ভাবেই ব্যবহার করতো যে আমি অসুস্থ না হই। কারণ 13 বছরের খালি আমার না, হাজার 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 মেয়ের বিয়ে হয়েছে, অনেক বিয়ে না, হয়েছে, এটা আর ঠিক তারা না। শারীরিক সম্পর্ক এটা অবশ্যই ঠিক না, কারণ অবশ্যই ঠিক না। বাংলাদেশের আইনে বিয়ের একটা নির্দিষ্ট বয়স আছে, যে তার আগে বিয়ে দেওয়া ঠিক না, কারণ এই নির্দিষ্ট বয়সটার পিছনে তো নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? তাছাড়া তো কেন 18 বছর বয়সে একটা মেয়ের বিয়ে হবে, কেন সেটা 14 বছর বয়সে হবে না? এটা তো নিশ্চয়ই কারণ আছে। আমি আপনার স্কুল লাইফটা একটু জানতে চাই, যে আপনি ডিভোর্সের পরে স্কুল যে পড়াশোনা করেছেন, সে পড়াশোনা করছি। টিচাররা কি ধরনের বিহেভ করতো আমার আপনার সাথে? হচ্ছে টিচাররা আমার সাথে নর্মালি বিহেভ করতো, ওদের এতে কিছু এসে যায় না। কিন্তু স্কুলে যখন কোনো কিছু নিয়ে উদাহরণ দেওয়া দরকার পড়তো তখন আমার নাম চলে আসতো। একবার হয়েছে যে পৌরসভাতে একটা অনুষ্ঠান হচ্ছিল, আমাদের হেড মিস্ট্রেস
উনি বাল্যবিবাহ নিয়ে আলোচনা করতেছে, হুম, জান্নাতুল দাঁড়াও। আমি পুরো অবাক হয়ে গেছি যে আমাকে কেন দাঁড়াইতে বলছে, এতগুলা মেয়ে, এতগুলা স্কুল। আমাকে উনি মনেই রাখছে যে ওই মেয়েটাকে দাঁড়া করালো, আমাকে স্টেজে নিয়ে গেল, বললো যে এই যে দেখুন বাল্যবিবাহের পরিণতি। ফসল। আর ওটা এত লাগছিল, প্রত্যেকটা মানে স্কুলের স্টুডেন্ট মনে হচ্ছিল যেন সবার মুখে আমার নাম, আর তারা খুব সানন্দে এটা কি আলোচনা পজিটিভ করছিল। ভাবে নিচ্ছিল না নেগেটিভ ভাবে নিচ্ছিল? কেউ হাস্যকর ভাবে নিচ্ছিল, কেউ আহারে করতেছিল, আর কেউ হচ্ছে বলতেছিল যে ফ্যামিলি কেমন। আচ্ছা, আপনার পরিবার এটা ডিভোর্স হয়েছিল কত সালে? ওই বছরই হয়েছিল, যে বছর 10-এ। 2010-এ। এখন 2024। হ্যাঁ, আপনার পরিবার, বাবা মা আপনাকে কিভাবে দেখে এখন পর্যন্ত? প্রথমে হচ্ছে প্রায় আমার মনে হয় আমি যখন কলেজে উঠি বা কলেজের পর আমি কখনো আমার মা বাবার কাছ থেকে 1 টাকাও নিইনি, কারণ আমার খুবই লজ্জা লাগতো তাদের কাছ থেকে টাকা চাইতে। তো ছোটখাটো কাজ করতাম, টিউশনি করতাম, করেও ছাদ খরচ চালাইতাম। যখন জব পাই 2016-তে, তখন থেকে এখনো অবধি আমি ওনাদের কাছ থেকে 1 টাকাও নেইনি। আর মনে হয় কোভিডের পর অবধি 2020-21 অবধি, 20 অবধি ওনারা অনেক কথা শোনাইতো, অনেক, মানে আপনার বাবা মা? হ্যাঁ, এমনও গেছে যে 50 বছরের কাউকে নিয়ে আসছে আমাকে দেখানোর জন্য। মানে ওদের চিন্তা ছিল যে আরেকবার বিয়ে দিয়ে দিই। মানে মূল কথা হচ্ছে পরিবারের কাছে এখন আপনি বোঝা। বোঝাই ছিলাম। কিন্তু কোভিডের পরে হচ্ছে আমি বলছি আমাকে নিয়ে আর কেউ ভাববে না। যদি ভাবে আমি বাসা ছেড়ে চলে যাব। আর আমি বাসা ছেড়ে 2021 সালে বের হয়ে যাই। হসপিটালের হোস্টেলে উঠে যাই। আমার বাবা হচ্ছে একটা কথা বলছিল। আহ বলছিল যে কোনো চরিত্রহীন মেয়ের আমার বাসায় জায়গা হবে না। কিন্তু আমি মানে বলতে পারি যে তখন অবধি আমার চরিত্রে কোনো দাগ ছিল না। এরপরে আমি খারাপ হয়ে যাই। আমি আসলেই খারাপ হয়ে যাই। সমাজে মেয়েদের যেই খারাপ গুণগুলো থাকলে মেয়েদের খারাপ বলে, আমার মধ্যে সবগুলো গুণ আছে। এখন হ্যাঁ, আমি ইচ্ছা করে খারাপ হইনি। আমাকে যখন বলছে, মানে মানুষের কথা শুনে যখন বলছে যে কোনো চরিত্রহীন মেয়ে আমার বাসার জায়গা নাই, তাকে বলো বাইরে চলে যেতে, তখন আমার এত গায়ে লাগছিল যে আমি, তখন মনে হয় রাত 8টা বাজে, আমি হসপিটালে চলে আসি ব্যাগ নিয়ে, আম্মুরে বলি যে আমার নাইট ডিউটি আছে, আমি চলে যাচ্ছি, আচ্ছা আর্জেন্ট নাইট। আচ্ছা আমার বিয়ের ভিতরে জয়েন হওয়ার তখন মনে হয় 2 মাস 3 মাস হয়েছিল। আমি হসপিটালে চলে আসি, এসেই আমি হচ্ছে অ্যাপ্লিকেশন দিই যে আমার হোস্টেল লাগবে। আচ্ছা আর তার 1 দিন 2 দিন পরে আমি হসপিটালে আমার একটা কলিগের বাসায় ছিলাম। ওই কলিগের বাসায় থাকাকালীন হচ্ছে আমি কিছু বাজে কাজে জড়ায় পড়ি, সেগুলো আমি হচ্ছে বলতে যাচ্ছি না। বুঝতে পেরেছি। তো হোস্টেলে আমাকে বলে যে ফ্লোরিং করতে হবে, কোনো বেড খালি নেই। আমি ফ্লোরিং কেন, আমি খালি জমি পেলাম, ওখানে আমি শুয়ে থাকতে রাজি আছি, কিন্তু আমার একটা জায়গা লাগবে যেখানে আমি ডিউটি শেষে যেয়ে ঘুমাইতে পারবো। আর তখন আমার ফ্লোরিং শুরু হয়, তখন থেকে এখনো অব্দি আমি হোস্টেলে আর বাসায় মাঝে মধ্যে বেড়াইতে যাই। আপনি কি কোনো কারণে দায়ী করেন, আপনার বাবা মাকে দায়ী করেন আপনার ডেফিনেটলি, সাথে? অবশ্যই দায়ী করি, কারণ আমার মনে হয় তারা একটু মানে জোর করলে আমাকে হচ্ছে ওই জিনিসটা থেকে বের করতে পারতো। আমার স্কুল মানে উচ্ছন্নে গেছে, আমার কলেজেও আমি কোনো ছেলের সাথে ফ্রি হইতে পারি নাই, আচ্ছা, কারণ আমার মনে হইতো যে এই ছেলেটাও খারাপ, মানে মানে এটাও বদ। ছেলে মানুষ সম্বন্ধে আপনার একটা বাজে হ্যাঁ, ধারণা তৈরি হয়েছে। মানে এটাও বদ, এই ছেলেটাও খারাপ, আমি এর সাথে কথা বলবো না। আচ্ছা, আর একটা প্রশ্ন করি একটু অন্যরকম। সেটা হচ্ছে যে আপনার 2010 সালে যদি ডিভোর্স হয়ে থাকে, 14 বছর চলছে, এর মধ্যে কি কারোর সাথে কোনো সম্পর্কে জড়িয়েছেন? সম্পর্ক বলবো না, হচ্ছে একটা ছেলে ছিল যাকে আমি পছন্দ করতাম, স্কুলে থাকতেই আমার তার সাথে পরিচয় হয়েছিল। মানে যেখানে কোনো ছেলে মেয়ে আমার সাথে খুব একটা ইন্টারেস্ট দেখাইতো না কথা বলার, সেখানে সে আমার সাথে কথা বলতো। আর সে খুবই মানে পোলাইট আর খুবই নর্মালি বিহেভ করতো, যেটা আমার মনে হতো না আমি এই ব্যবহারটা ডিজার্ভ করি। ওর নাম মুহি ছিল। আনফরচুনেটলি সে 2016 সালে মারা যায়। মারা গিয়েছে? হ্যাঁ, কিভাবে? ওর ব্লাড ক্যান্সার ধরা পড়ে। ধরা পড়ার 6 মাস পরে ও যে মেডিকেলে পড়াশোনা করতো, রংপুর মেডিকেল, সেখানেও মারা যায়। আর একটা কষ্টের কথা হচ্ছে সে এতিম ছিল, ওর মা বাবা ছিল না, যার জন্য হয়তো সে আমার কষ্টটা বুঝতো। তারপর? তারপর মানে সম্পর্কে জড়ানো হয় নাই খুব একটা, কিন্তু ইচ্ছা হইতো যে না, অন্য 8-10টা মেয়ের মতো আমার জীবনটা স্বাভাবিক হোক, কেউ আমাকে অ্যাপ্রোচ করুক, আমার সাথে কথা বলুক, আমার সাথে বসুক, আমি তার সাথে ঘুরতে যাই। কিন্তু এরকম মানে স্বাভাবিক ঘটনা আমার লাইফে 22-21 অব্দি ঘটেনি। আমি একরকম একাই জীবনযাপন করি, একাই চলাফেরা করি, নিজের বেতন উড়াই,
এরকম। নিজে ইনকাম করছেন, নিজে খরচ করছেন। হ্যাঁ। আচ্ছা, এখন যে সম্পর্ক, যে কোনো সম্পর্কের মাঝখানে যদি তৃতীয় পক্ষ কেউ ঢোকে, তাহলে সেই সম্পর্কটা টিকে থাকে না, সেই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক, স্বামী স্ত্রী হোক, যে কোনো সম্পর্কের মাঝখানে সম্পর্কে যদি কখনো অবনতি ঘটে আর কি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই নিজেদের মাঝখানে নিজেরাই এটা ঠিক করা উচিত। হ্যাঁ। আর যদি আপনি তৃতীয় কাউকে নিয়ে আসেন আপনাদের সম্পর্কের মাঝখানে, তাহলে এটা কখনো না কখনো একটা সমস্যার সৃষ্টি করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো এখন যদি মোটের উপরে জীবন নিয়ে আপনাকে বলা হয় যে জীবন নিয়ে আপনি কিছু বলেন, আপনি জীবন নিয়ে কিংবা আপনার পুরোটা জীবন এখন পর্যন্ত আপনি যার ভিতর দিয়ে যাচ্ছেন সব মিলিয়ে যদি আপনাকে কিছু বলতে বলা হয়। আমার আসলে আমার জীবনটা হচ্ছে এক ধরনের মানে গোলক ধাঁধার মতো। মানুষের জীবনে ফ্যান্টাসি প্রথমে আসে, হুম, আমার জীবনে ট্র্যাজেডি প্রথমে আসছে, তারপর আসছে স্ট্রাগল, এরপর উপভোগ। আমি প্রথমে ছোটবেলা পার করছি খুবই আনন্দের সাথে, আমার ছোটবেলাটা অসাধারণ ছিল। তারপর আসলো আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট, মানে ট্র্যাজেডি যেটা হচ্ছে চলতেছে কন্টিনিউ। হুম, কিন্তু ওই জিনিসটা থাকার পরেও আমি মানে ওই ওই অবস্থায় কোনো কিছু কল্পনা করতে পারিনি। আচ্ছা, মানে আমি ভাবতে পারিনি যে আমার এর সাথে এটা হবে বা আমি এটা করব। তারপর আসলো আমার মানে স্ট্রাগলের একটা দিন, আমি কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, আমি পড়াশোনা করতেছি, পরীক্ষা দিচ্ছি, নিজের সাথেই নিজে সব করতেছি। আর এখন আমি উপভোগ করতেছি। কি ধরনের উপভোগ করছেন? এখন মনে হচ্ছে যে না, নিজেকে সময় দেই, আচ্ছা, নিজেকে ভালোবাসি, আর আচ্ছা। যেটা মন চায় সেটা করি। আর এখন আমি সেটাই করতেছি, যা ইচ্ছে তাই করছেন। যা ইচ্ছা তাই করতেছি, কারো কথায় আমার কিচ্ছু আসে যায় না। আচ্ছা, কেউ কিছু বললে ঠিক আছে, সবকিছু ঠিক আছে। সব ঠিক আছে। আচ্ছা, আমার অফিসে হচ্ছে একটা মানে কথা সবাই বলে, আমি সবার সিনিয়র, আমার আর বাকি সবাই আমার জুনিয়র। হুম, ওদের কথা হচ্ছে যত খারাপ রুগী থাকুক, যত বাজে রুগী থাকুক, আমি আমার মতো আমার টাইমে আমার কফি খাই, আমার টাইমে আমার চা খাই, রুগীকে ওষুধ দেই, রিল্যাক্স। প্যারা নেয়ার মতো ধৈর্য আমার আর নাই। আপনি কি ঠিক মতো মানে সেবা করছেন? কাজের অবশ্যই কাজের ক্ষেত্রে কোনো সমস্যা নাই? না, প্রত্যেকটা রুগীর সাথে আমার সম্পর্ক খুব সুন্দর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর রুগীদের হচ্ছে আমি আমার আব্বার সাথে কথা তো বলি না খুব একটা, আব্বা আম্মা কারোর সাথেই বলি না। হুম, তো রুগীদের সাথে আমার সম্পর্ক এমন যে আমি সবাইকে বাবা আর মা বলে ডাকি, আমাদের স্যার আর ম্যাডাম ডাকার নিয়ম। আচ্ছা, তাও আমি ফাঁক ফোকর পেলে বাবা আর মা বলে ডাকি। আচ্ছা। আর ওদের সাথে প্রচুর গল্প করি, আমার ভালো লাগে। ধরেন আপনাকে যদি আবার সেই 13 বছর বয়সে এখন আমি যদি নিয়ে যেতে চাই, তাহলে আপনি জীবনটাকে কিভাবে দেখবেন? যদি ওখানে যাই, প্রথমত বিয়ের আগের দিন আমি পালায়ে যাব, আচ্ছা, যেখানেই পালায়ে যাই। আচ্ছা, তার কয়েকদিন পরে বাসায় আসবো, বিয়ের কথা তো বাদ, এরপরের কথা সামলায় নিতে পারবো যন্ত্রণাটা বাদ দিয়ে। আচ্ছা। কিন্তু সেই যন্ত্রণাটাতে পাইছি, সেটা থেকে বের হইতে পারি নাই এখন পর্যন্ত? এখনো পর্যন্ত।